স্বপ্নের আলপনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের গল্প অভিশপ্ত হিরে, পঞ্চদশ পর্ব। মিস্টার দাস রিভলভারটা হাতে নিয়ে চেয়ারে জড়সড় হয়ে বসেছিলেন। হঠাৎ তার মনে হলো ঘরের মধ্যে কার যেন মৃদু পায়ের শব্দ। তিনি বলে উঠলেন, কে কে? তার নিজের গলার আওয়াজ তার কানে অদ্ভুত শোনালো। কোনো সাড়া নেই। বল কে? মিস্টার দাস আবার বললেন, নইলে আমি গুলি করব। একটা চাপা হাসির শব্দ, আর তারপরই কার যেন শক্ত হাত তার মুখ চেপে ধরল। অন্য একটা হাত ছিনিয়ে নিল রিভলভারটা। আমি এসেছি নরেন। অন্ধকারে ফিসফিস করে চাপা গলায় কে যেন বলে উঠল। আমার সমস্ত পাওনাগণ্ডা কড়ায় কড়ায় হিসেব করে নিতে এসেছি। ঘাড়ের ওপর একটা ঠান্ডা তীক্ষ্ণ ইস্পাতের ফালার মৃদু স্পর্শ অনুভব করলেন মিস্টার দাস। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে ঘড়ঘড় একটা শব্দ ছাড়া আর কোনো আওয়াজই বেরোলো না। ক্ষমা ক্ষমা কর, অতি কষ্টে ফিসফিস করে তিনি বললেন। একটা চাপা হাসি তার কানে এলো, চাপা অথচ কৌতুকের হাসি। ক্ষমা? ব্যঙ্গ করে বলে উঠল আগন্তুক। তারপরই সে আঘাত হানল। বাবুর একটা টর্চ জোগাল। ভাগ্য ভালো ফিউজ তার পাওয়া গেল লোকটারই কাছে। প্রণবের অনুমানই ঠিক, মেন ফিউজ হয়েছিল। চটপট ফিউজ তার বদলে মেন অন করতেই সমস্ত বাড়ি আবার আলোকিত হয়ে উঠল। পাহারাদারদের জায়গা ছেড়ে না যাওয়ার হুকুম দিয়েছিলেন প্রণব। তত্তর করে ওপরে উঠে এলো। ঘরে পা দিয়েই থমকে দাঁড়ালো ও। মিস্টার পাল মাটিতে চোখ বুজে পড়ে আছেন। তার পাশে এক টুকরো কাপড়, সেটা থেকে উগ্র ক্লোরোফর্মের গন্ধ আসছে। প্রণব তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিল। তারপর বাথরুম থেকে এক মগ জল এনে মিস্টার পালের চোখে মুখে ছিটাতে লাগলো। মিস্টার পাল আস্তে আস্তে চোখ খুললেন। উঠে বসে তিনি বার কয়েক মাথা ঝাঁকালেন। তারপর প্রণবের প্রশ্নভরা দৃষ্টির দিকে তাকিয়ে যেন মস্ত অপরাধ করে ফেলেছেন এমনভাবে বললেন, আপনি নিচে যাবার পর আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে একটা শক্ত হাত আমার নাকের ওপর এক টুকরো কাপড় চেপে ধরল। একটা ঝাঁঝালো গন্ধে মাথা ঘুরে উঠল। তারপর আর কিছু মনে নেই। প্রণব লাফিয়ে উঠল। একটা অজানা আশঙ্কা ওর বুক ঢিপঢিপ করছে। এক ছুটে চলে গেল পাশের ঘরে। মিস্টার দাস টেবিলের ওপর মাথা রেখে পড়ে আছেন, হাত দুটো ঝুলছে। একটা তীক্ষ্ণ ছোরা তার পিঠে আমূল বেঁধা, ছোড়ার সঙ্গে গাঁথা একটা রুহিতনের দশ। প্রণব নিশ্চিলভাবে দাঁড়িয়ে রইল। এত আয়োজন সব ব্যর্থ। মিস্টার দাসকে বাঁচাতে পারলেন না। অন্ধকারের সুযোগ নিয়ে খুনি তার কাজ গুছিয়ে নিয়েছে। তবে কি মেন ফিউজ হবার ব্যাপারটা আকস্মিক নয়? এই খুনের সঙ্গে ওটার একটা নিবিড় যোগাযোগ আছে। প্রণব আবার নিচে নেমে এলো। মিটার বাক্সের কাছে সে তারটা ফিউজ হয়ে গিয়েছিল, সেটা পড়েছিল। প্রণব সেটা হাতে তুলে উল্টে উল্টে দেখল, কিন্তু সন্দেহজনক কিছু চোখে পড়ল না। মিটার বক্সটাও খুলে ভালো করে সে চোখ বোলালো। অস্বাভাবিক কিছুই ধরা পড়ল না ওর চোখে। কোনো রকম কারচুপির চিহ্নও নেই। চিন্তিত মনে প্রণব ওপরে উঠল। টেলিফোনের রিসিভার তুলে প্রথমে ফোন করলো পুলিশ সার্জেন্টকে, তারপর লালবাজারে। খুনি কি সদর দরজা দিয়েই ঢুকেছিল? অন্ধকারে পাহারাদারদের চোখ এড়িয়ে কাজ হাসিল করে সরে পড়েছে? হঠাৎ নিচ থেকে একটা গোলমালের শব্দ প্রণবের চিন্তায় বাদ সাধল। মিস্টার পাল কোথায় গেলেন? প্রণব নিচে নেমে এলো। প্রণবকে দেখেই একজন কনস্টেবল বলে উঠল, দেখুন স্যার, এই ভদ্রলোকটা কী সব আবোল তাবোল কথা বলছেন। প্রণব তাকিয়ে দেখল কোট প্যান্ট পরা এক ভদ্রলোক উত্তেজিতভাবে হাত পা নাড়ছেন। ভদ্রলোকের চেহারায় উস্কো খুস্কো পোশাক, অনেক ভাঁজ পড়েছে। হঠাৎ পাগল মনে হওয়া অন্যায় নয়। প্রণব সামনে দাঁড়াতেই তিনি বলে উঠলেন, আপনিই কি মিস্টার সোম? প্রণব অবাক না হয়ে পারল না। তার নাম জানলেন কি করে এই বিচিত্রবেশী ভদ্রলোক? এত রাতে এখানেই বা এলেন কেমন করে? তার খোঁজে বা এখানে পেলেন কি করে? ও ঘাড় দুলিয়ে সম্মতি জানাতেই ভদ্রলোক বললেন,
আমার নাম মিস্টার পাল, সিবিআইয়ের আমি একজন অফিসার। প্রণব ভাবল সত্যিই সে পাগলের পাল্লায় পড়েছে। ভদ্রলোক বোধহয় ওর মনের কথা বুঝলেন। তিনি কোটের ভেতরের একটা লুকোনো পকেট থেকে একটা আইডেন্টিটি কার্ড বার করে প্রণবের সামনে খুলে ধরলেন। কার্ডের ভেতরে একটা অবিকল প্রতিকৃতি ছিল। প্রণব সবিস্ময়ে তাকিয়ে প্রতিকৃতির সঙ্গে ভদ্রলোকের চেহারার আশ্চর্য মিল দেখার পর প্রণবের মাথা ঝিমঝিম করে উঠল। তবে এতদিন যাকে মিস্টার পাল বলে জেনে এসেছেন তিনি কে? তার এই ছদ্ম পরিচয় দেবার কারণ কি? সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনা প্রণবের মাথায় ঝিলিক খেলে গেল। কোনো কথা না বলে 2-3টে সিঁড়ি টপকে প্রণব ওপরে উঠে গেল। মিস্টার দাসের শোবার ঘরে এসে প্রণব দেখল মৃতদেহ যেমন পড়ে আছে ঠিক তেমনই আছে, কিন্তু ঘরে আর কেউ নেই। প্রণব সমস্ত বাড়ি এবং আশপাশ তন্ন করে খুঁজে দেখার নির্দেশ দিল। আসল মিস্টার পাল ততক্ষণে প্রণবের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রণব তাকে প্রশ্ন করল, আপনারা তো অনেক আগেই আসার কথা ছিল, তাই না? মিস্টার পাল বললেন, ওপরওয়ালার নির্দেশে আমি দিল্লি থেকে ঠিক সময়ই রওনা হয়েছিলাম। হাওড়া স্টেশনে এসে ড্রাইভারের পোশাক পরা একজন লোক তাকে সেলাম ঠুকে জিজ্ঞেস করলেন যে তিনি মিস্টার পাল কিনা। তিনি সম্মতি জানাতে ড্রাইভার তাকে বলল লালবাজার থেকে গাড়ি নিয়ে এসেছে, যেখানে তার থাকার ব্যবস্থা হয়েছে সেখানে নিয়ে যাবে। মিস্টার পালের মনে কোনো সন্দেহ জাগেনি। তিনি নিশ্চিন্ত মনেই লোকটির সঙ্গে গাড়িতে উঠেছিলেন। একটা পাঁচিল ঘেরা বাড়ির গেটের ভিতরে গাড়িটা থামে। ড্রাইভার মিস্টার পালের সুটকেস আর বেডিং দুহাতে নিয়ে আগে আগে চলে। তিনিও তা অনুসরণ করেন। বাড়িতে আর কাউকে না দেখে মিস্টার পাল অবশ্য একটু বিস্মিত হয়েছিলেন, কিন্তু সন্দেহ করেননি। একটা ঘরে সুটকেস আর বেডিং নামিয়ে ড্রাইভার হঠাৎ পেছন থেকে তার মুখে ওপর একটা রুমাল চেপে ধরে, রুমালে ক্লোরোফর্ম মাখানো ছিল। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি দেখলেন একটা ঘরে হাত পা বাঁধা অবস্থায় তিনি বন্দি করে রাখা ছাড়া তার ওপর অবশ্য আর কোনো নির্যাতন হয়নি। ড্রাইভার তাকে নিয়মিত খাবার দিত, অন্যান্য প্রয়োজনেও সাহায্য করত। তার এই আচরণের কারণ জিজ্ঞাসা করতে কোনো সদুত্তর তিনি পাননি। আজ কিন্তু দুপুর থেকেই তাকে তিনি দেখেননি। খিদে টেস্টায় ছটপট করতে করতে অনেক কষ্টে তিনি নিজেকে মুক্ত করেন। বাড়ির থেকে বেরোনোয় একটা ট্যাক্সির ড্রাইভারকে বকশিসের লোভ দেখিয়ে ঘণ্টাখানেক আগে তিনি লালবাজারে পৌঁছান। সেখানে প্রথমে কেউ তার কথা বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত ডিউটি অফিসার বোধহয় করুণা করেই তাকে এই ঠিকানার ডিটেলস ইন্সপেক্টর সোমের সঙ্গে দেখা করতে বললেন। এত রাতে ট্যাক্সি পাওয়া মুশকিল। ওই ডিউটি অফিসারই তার কনস্টেবলকে দিয়ে একটা ট্যাক্সি আনিয়ে দিয়েছিলেন, নইলে আজ রাতে এখানে আসা তার পক্ষে সম্ভব হয়ে উঠত না। প্রণবের প্রশ্নের উত্তরে তিনি ড্রাইভারের চেহারার যে বর্ণনা দিলেন তাতে আর কোনো সন্দেহ রইল না যে সেই নকল মিস্টার পাল। ঠিক এই সময় বাগানে পাহারারত একজন কনস্টেবল প্রণবের সামনে এসে দাঁড়ালো। সে কিছু বলতে চাইল। প্রণব জিজ্ঞাস্য দৃষ্টিতে তার দিকে তাকাতেই সে বলল, পাল সাহেব তাকে একটা চিঠি দিতে বলে গেছেন। যখনই ইন্সপেক্টর সাহেব তার খোঁজ করবে তখনই যেন এই চিঠিটা সে দেয়। একটা বড় চিঠি সে প্রণবের হাতে দিল। প্রণব জিজ্ঞাসা করল, পাল সাহেব কখন গেলেন? কোন দিক দিয়েই বা তিনি গেলেন? কনস্টেবলটি বলল, যখন সে বাগানে ঘুরে ঘুরে পাহারা দিচ্ছিল তখন মেথরের যাতায়াতের জন্য ঘোরানো লোহার সিঁড়ি দিয়ে পাল সাহেব নিচে নেমে আসতে দেখে সে প্রথমে একটু অবাকই হয়েছিল, কিন্তু তিনি ইন্সপেক্টর সাহেবের সঙ্গে সঙ্গে আছেন বলে কিছু বলতে সাহস হয়নি। তাকে দেখেই চিঠিটা তার হাত দিয়ে পাল সাহেব বললেন, এখনই তাকে একজনের খোঁজে যেতে হচ্ছে। ইন্সপেক্টর সাহেবকে যেন সে সময় মতো চিঠিটা দেয়। প্রণব গেটের কাছে ছুটে গেল।
কিন্তু সেখানে কর্মরত পাহারাদাররা কিছু বলতে পারল না। তারা মিস্টার পালকে গেট দিয়ে বেরোতে দেখেননি। অর্থাৎ বাইরের অন্ধকার আর কুয়াশার সুযোগে অন্য পথে সরে পড়েছে নকল মিস্টার পাল। আজকের গল্পের অংশ তাহলে এই পর্যন্তই। আজকে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাতে কখনোই ভুলো না। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করো। নতুন বন্ধুদের জন্য বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্রতিদিন এরকম গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। গল্পের পরের অংশ নিয়ে আমি হাজির হব আবার পরের পার্টে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।